ডিবিসি পরশুদিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রপাগান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে, পিছনে করুণ মিউজিক লাগাই দিছে। কেন করুণ মিউজিক লাগাই দিছে? এটা হচ্ছে ন্যারেটিভ যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ সমর্থন করি। যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এখানে যে আমাদের মানে বেসিক ক্যালকুলেশন যে একটি ভোট দিতে কতক্ষণ সময় লাগতে পারে, তার উপর ভিত্তি করে ভোটার কেন্দ্রগুলিতে কি পরিমাণ ভিড় হয়েছে তার ভিত্তিতে প্রত্যেকটা প্যানেলেরই একটা অ্যাজাম্পশন ছিল যে কি পরিমাণ ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছেন এখানে 32,000 ভোট পড়েছে। 32,000 ভোট পড়তে হলে পার কেন্দ্রে যতগুলো ভোট পড়তে হয়, আমরা আমাদের একটা ভোট দিতে যতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাথ তা বলছে এতগুলা ভোট এই কেন্দ্রগুলিতে পড়া সম্ভব না। এখন আমাদের এই দাবি যদি অসত্য হয়ে থাকে বা এখানে আমাদের যে কনফিউশন তৈরি হয়েছে তা দূর করার সবথেকে সহজ রাস্তা ছিল যে ভোটারদের যে স্বাক্ষরকৃত লিস্ট, সেই স্বাক্ষরকৃত লিস্ট প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা মূলত আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন, সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ভুগিযুগি ব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। তারা বলছেন যে এটির মধ্য দিয়ে মানুষের স্পর্শকাতর ইনফরমেশান নাকি ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য স্পর্শকাতর ইনফরমেশান ফাঁস হওয়ারকে প্রিভেন্ট করার জন্য তারা যেই প্রার্থীরা ভোট দিতে গিয়ে যেই আপনার প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নন যে কারা কারা ভোট দিতে গিয়েছে, সেই ভোটারদের স্বাক্ষরকৃত তালিকা তারা প্রকাশ করতে আগ্রহী নন। তারা বলেছেন যে এখানে মানুষের ব্যক্তিগত যে স্পর্শকাতর তথ্য সেটা ফাঁস হয়ে যাইতে পারে। এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। একটা ভোটারের যে স্বাক্ষর, সেখানে শুধুমাত্র ভোটারের যেই সিগনেচার সেটা ব্যতীত আর কোনো তথ্য নাই। এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন, তিনি কি লুকায় লুকায় গেছেন? তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন। কাজে তিনি তো সেখানে, আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই, সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নাই। আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্টটা আমরা পাই, তাহলে এই যে 32,000-এর সংখ্যা, এই 32,000-এর সংখ্যার কোনো গরমিল আছে কিনা সেটা সারা জীবনের জন্য নিরূপণ করে ফেলা সম্ভব। তাহলে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার মধ্যে দিয়ে এই জিনিসটিকে খোলাসা করছে না? তাদের কাছে এই বিষয়ক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা পাই নাই। তারা বলছেন যে এটি করার মধ্য দিয়ে আসলে ভোটারদের যে পার্সোনাল ইনফরমেশন, স্পর্শকাতর তথ্য, সেই স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাবে। আমি জানতে চাই স্পর্শকাতর তথ্যটা কি? ভোটারের সিগনেচার ছাড়া আমরা যে লিস্ট চেয়েছি সেই লিস্টে আর কিচ্ছু নাই। কাজেই সেই লিস্ট প্রকাশ করা হলে আসলে ক্রাইসিসটি কোথায়? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কথাটা আসলে মিডিয়াকে সরাসরি বলতে চাই, একটি পার্টিকুলার মিডিয়া আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি না, মানে আমার ক্যামেরাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না, তারা মানে মিডিয়াগুলি একটি ন্যারেটিভ স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেলের আকাঙ্ক্ষা থাকতো, তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো, মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো। কিন্তু তা তো কেউ করে নাই। সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রপাগ্যান্ডা হচ্ছে। আমি নাম নিয়ে বলবো, ডিবিসি নামে একটা চ্যানেল আছে। ডিবিসি পরশুদিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রপাগ্যান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে, পিছনে করুণ মিউজিক লাগাই দিছে। কেন করুণ মিউজিক লাগাই দিছে? এটা হচ্ছে ন্যারেটিভ যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে? মানে এখন কি ভোটারও গুপ্ত? মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না? তাহলে কে এই ভোটার? মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে, সেই ভোটারটা কে আমি জানতে চাই।
যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে, এই সফট প্রপাগান্ডা করতেছে, তারা কারা আমরা দেখতে চাই। মিডিয়ার কাজ কি? আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না, আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য, তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সেই অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে। আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন, আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই তমুক নাই, কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন কেন্দ্রীয় এবং ইয়ে মিলালে একাধিক এবং স্বতন্ত্র 4-5 জন ক্যান্ডিডেট এখানে বসে আছি। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই নাই। প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় 5000 ভোট না পাই 50টা ভোটও পাইতাম, তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইললেজিটিমেট হয়ে যায় কিনা? আমি যদি 50টা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি, এই আমার প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কিনা? তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয়, তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআরে থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 15,000 করে শিক্ষার্থী, সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা, একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা, এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা, কারণ মানুষ ভরসা করতে পারছে না। কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনও আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গণ্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কে কতখানি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে, সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো, না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে, আমরা তাদের সাথে সংহতি জানাই, লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা, এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব, তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস, যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে। কোনো বিডিং প্রসেস হয় নাই, তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত পক্ষে, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা যাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওয়া করছেন সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। সো সেটা হচ্ছে ডাকসুকে ধন্যবাদ। জি ভাই, আমি উত্তরটা দিছি, আমি উত্তরটা এর থেকে ক্লিয়ারলি দিব না। যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। এটা বললাম তো, যেটা কোনো ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় নাই, কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ। এখানে একটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই। ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন? কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে এটার জন্য আপনার দিছিল, মানে কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে, তার কোনো উত্তর আমরা পাই নাই। মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে কনসার্ন জানাইছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। সো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হতো। সো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল
এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই, এবং যেই যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে না। বৈধতা তো একটা আইনি বিষয়, বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ, কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স কেন? মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে 5,000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি না, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার, এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার। ভাই এই বিষয়ে আমরা যেদিন আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি, আচ্ছা আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স, প্রতিরোধ পর্ষদের প্রেস কনফারেন্স না। আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্সটি করছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। আমরা ওই সিনেটের ওখানেই 3 তলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা অনেকেই কাভার করতে গিয়েছিলেন। সেখানে আমরা 6টা দফা বলেছিলাম যে এই 6টা দফা পূরণ করতে হবে। আপনারা মিলায় দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা কনসিস্টেন্ট কিনা। আমরা ঠিক যা বলছিলাম আমরা আজকের দিনের দ্বারাও তাই বলতেছি, আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই। এবং আমরা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন নাই কেন, এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই কেন। এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম, শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা যেই 5,000-এর মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন, তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছেন। আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে ইয়ে করতে। সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।